স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সার্বিক উন্নয়নের জন্য তাদেরকে একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে থেরাপি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়নে ফিজিওথেরাপি কী ভূমিকা পালন করে থাকে সেটা সম্পর্কে আজকে আমরা জানব। হাত বাড়িয়ে দাও। এই যে বাচ্চাটাকে আমরা দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে, একটা পা উঁচু করে, কি সমস্যা এটা? এই বাচ্চাটাও সেরিব্রাল পলসি আক্রান্ত। তার একটা পাশ, ডান পাশ এবং ডান হাত এবং ডান পায়ের সমস্যা। আচ্ছা, বাম হাত এবং বাম পা তুলনামূলক ভালো আছে। ও, বাম হাত বাম পা ঠিক আছে। আচ্ছা, এ কি বলে এটা আমাদের যদি টাইপসে বলি সেটা আমরা হেমিপ্লেজিক সিবি বলি আর কি, যার শুধু একটা পাশে আক্রান্ত আর কি। তার মানে তার আরেকটা পাশ পুরোপুরি ঠিক আছে, একটা পাশ সমস্যা তার। তো কি ধরনের চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে? আমাদের ফিজিওথেরাপি সার্ভিসটাই এখন সে কন্টিনিউ করবে এবং যেহেতু তার গোড়ালিটা অনেক বেশি উঁচু করে রাখে সেই হিসেবে তার দীর্ঘমেয়াদী ফলোআপ থাকতে হবে। ও আচ্ছা, এই যে ফিজিওথেরাপি তাকে দিচ্ছেন, এই ফিজিওথেরাপি নিলে পারে যদি নিয়মিতভাবে সে নেয় তাহলে সে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, অনেকটাই আমাদের নর্মালের কাছাকাছি চলে আসতে পারে। পাশাপাশি তাকে অ্যাসিস্টেড ডিভাইস প্রয়োজন পড়তে পারে এই কেসের ক্ষেত্রে। আচ্ছা, কি ধরনের অ্যাসিস্টেড ডিভাইস দিতে হবে তাকে? ওর ক্ষেত্রে সম্ভবত ফুটটা লাগবে, যেটা অ্যাঙ্কেল ফুট অর্থোসিস বলে। সেটা আমাদের সিআরপিতেই প্রস্থেটিক অর্থোসিস ডিপার্টমেন্ট আছে, ওখানেই সেটা তৈরি করা হয়। ও আচ্ছা, এবং সেটাও তাকে দীর্ঘদিন ব্যবহার করতে হবে? এটা দীর্ঘদিন, এবং সেটা 6 মাস অন্তর সেটা ফলোআপে থাকতে হবে। বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে এফোটাও চেঞ্জ হবে। যখন আমাদের স্বাভাবিক মুভমেন্টটা চলে আসবে তখন আমরা সেটা এফোটা রিমুভ করে দেব। তার মানে তাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। হাত বাড়িয়ে দাও। আপা কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? মোসাম্মদ চায়না আক্তার। চায়না আপা ছেলের বয়স কত? ওর নাম কি? ওর নাম আলজুবাইন। ওর বয়স 8 বছর। ওর কি সমস্যা? ওর সমস্যা ছিল আগে শোয়ার থেকে উঠতে পারতো না, বসতে পারতো না, হামাগুড়ি দিতে পারতো না। এখন কি অবস্থা? এখন হাঁটতে পারে থেরাপি দিতে, ফিজিওথেরাপি দিয়ে। কতদিন ধরে থেরাপি দিচ্ছেন আপনি? আমি 16 সাল থেকে থেরাপি দিতে আছি। কেমন আছো তুমি? জোরে কও। বলো কেমন আছো? কেমন আছো তুমি? আপনার সন্তান কি একজনই? জি। আচ্ছা, ওর বাবা কোথায়? বাবা নাই। আপনি একাই টেনে নিয়ে যাচ্ছেন জি, জি। সন্তানকে। দর্শক, এখন কথা বলবো এই শিশুটিকে যিনি ফিজিওথেরাপি দিচ্ছেন সেই ফিজিওথেরাপিস্টের সাথে। ওর যে সেরেব্রাল পলসি, এটা কোন ধরনের সেরেব্রাল পলসি ছিল? বাইলেটারাল সেরিব্রাল পলসি, যেখানে হচ্ছে হাত পা চারটাতেও তার আক্রান্ত ছিল, প্রবলেম সমস্যা ছিল, এবং আস্তে আস্তে ফিজিওথেরাপির মাধ্যমে সেটা অনেকাংশেই সেরে গেছে এবং সে তার হাতেও সে ভালো কাজ করতে পারে এবং সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে। এখনও তো সে থেরাপি নিচ্ছে, যেমন আজকে যেটা দেখলাম সে সাইক্লিং করছে, আরও কিছু থেরাপি করলো। এগুলোর মাধ্যমে সে তার কি উন্নতি হচ্ছে? এখন মূলত যেহেতু হাঁটা শিখে গেছে, এখন আমাদের এখন পরবর্তী কাজ হলো তাকে অ্যাডভান্স লেভেলের যে অ্যাক্টিভিটিগুলো আছে, যেমন লাফিং, জাম্পিং বা শক্তি বাড়ানোর যে কাজগুলো আছে সেগুলো, যাতে করে 8 বছর একটা স্বাভাবিক বাচ্চার মতো করে সে চলাফেরা করতে পারে। তাহলে তাকে এই থেরাপি কি আরও অনেকদিন নিতে হবে? হ্যাঁ, তাকে নিতে হবে, তবে তার ফলোআপটা এখন কমে গেছে। এখন বাচ্চার মা বাসাই তাকে এখন মেনটেন করবে বেশি।
আজকে আমরা যেমন অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো করেছি, যেমন লাফিং করিয়েছি, জাম্পিং করিয়েছি, ট্র্যাম্পোলিংয়ের মধ্যে, এরপর সাইক্লিং করিয়েছি, এরপর আরও কিছু গেটের যেগুলো বাকি আছে কোঅর্ডিনেশন সমন্বয়ের যে কাজগুলো সেই কাজগুলো করিয়েছি আজকে। আল জুবাইরের বয়স 8 বছর। 8 বছরের একটা বাচ্চা, স্বাভাবিক বাচ্চা যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কি সাপোর্ট দিলে পারে ও আরো অনেক বেশি নর্মাল বাচ্চাদের মতো বা সাধারণ বাচ্চাদের মতো হতে পারবে? আচ্ছা, যেহেতু আমরা জানি যে সেরেব্রাল পালসিতে ব্রেইনের ইনজুরি থাকে, সেই হিসাবে 100% হয়তো বা আসবে না, কিন্তু আমরা 90% পর্যন্ত নিয়ে যেতে পারবো। তবে আল জুবাইর প্রায় 80%-এর উপরে ইমপ্রুভমেন্ট আছে, আর হয়তো বা 10% আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। খুব ভালো লাগলো। চায়নাপা, আপনার এবং আপনার সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। নিশ্চয়ই থেরাপিস্টরা যেরকমভাবে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ অনুসরণ করলে ওর আরও বেশি উন্নতি হবে। আমিও আশাবাদী আল জুবাইর অনেকটা এগিয়ে যাবে। হাত বাড়িয়ে দাও। আপনার নাম কি? ইসমতারা বকুল। আপনার ছেলে? জি, আমার ছেলে। বয়স কত এখন ছেলের? 4.5 বছর। ওর নাম কি? মুনতাসির রহমান কাব্য। তোমার নাম কাব্য? নামটা তো খুব সুন্দর। তুমি ভালো আছো? আচ্ছা, মার সাথে এখানে এসেছো? কি করছো তুমি এখন এখানে? এখানে কি কাজ করছে ও? এখানে এটা ঝাড়ছে আর। সমস্যাটা কি? ওর হলো জিবিএস হয়েছে। ওকে জিবিএস? হ্যাঁ, ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। কি করে বুঝলেন যে তার জিবিএস? ওর যখন এটা প্রথম বুঝতে পারি তখন হলো দাঁড়াতে গেলেও পড়ে যাইতো, মানে দাঁড়াতে পারতো না, বসতে পারতো না। এটা বুঝতে পারার পরে আমরা শিশু হাসপাতালে নিয়ে যাই, তো ওখান থেকেই জানাই যে এটা জিবিএস। ও আচ্ছা, তখন ওর বয়স কত? এখন হলো 4.5 বছর। তাহলে তো আরও অনেক আগে থেকেই বুঝতে পারছিলেন যে ও দাঁড়াতে পারছে না বা হাঁটতে কষ্ট হচ্ছে। আমরা মার্চের 8 তারিখে বুঝতে পারি যে ও দাঁড়াতে পারছে না। পাশাপাশি অন্য যে ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা সেগুলো কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এর আগে ও পুরোপুরি সুস্থ ছিল। হাঁটতে পারতো? হ্যাঁ হ্যাঁ, ও দাঁড়াতে পারতো? একদম নরমালি অনেক অ্যাক্টিভ বাচ্চা ছিল। আচ্ছা, তারপর হঠাৎ করে এরকম হ্যাঁ, হয়ে গেল? এটা হঠাৎ করেই মার্চের 7 তারিখে ও হাঁটছে, খেলছে। আচ্ছা, 8 তারিখ সকালে এরকম হয়। এখন কি অবস্থা? এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে। মানে ওর যখন এরকম হয় তখন শিশু হাসপাতালে ভর্তি করার পরে মানে ও নিজে থেকে উঠে বসতে পারতো না, পা নাড়াতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ মানে নিজে উঠতে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, ধরে ধরে হাঁটতে পারে। দর্শক, আমরা জানলাম আমাদের ছোট্ট কাব্য জিবিএস নামক একটি সমস্যায় ভুগছে। এই জিবিএসটা আসলে কি, এটা সম্পর্কে জানবো এবং এখান থেকে উত্তরণের উপায় কি, করণীয় কি, সে বিষয় সম্পর্কে জানবো থেরাপিস্টের কাছ থেকে। জি আপা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপা, এই যে একটু আগে কাব্যর আম্মা বলছিল যে কাব্য জিবিএসে ভুগছে, জিবিএসটা আসলে কি? জিবিএস হচ্ছে একটা আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমে একটা ড্যামেজ হয়, যেটা হচ্ছে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি এফেক্ট করে সেই ক্ষেত্রে জিবিএসটা হতে পারে। এবং এটা হলে যেটা হয় ফ্লাসিড প্যারালাইসিস, উইকনেস, মাসেল অ্যাট্রোপি, রেসপিরেটরি কমপ্লিকেশন, ডিফর্মিটি, বিভিন্ন ধরনের প্রবলেম আসলে অ্যারাইজ করে এই ক্ষেত্রে। আচ্ছা, কাব্যর ক্ষেত্রে কি সমস্যা হয়েছে? কাব্য যখন ইনিশিয়ালি আমাদের কাছে আসে মার্চের 27 তারিখে, তখন আমরা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রবলেম আইডেন্টিফাই করি। তখন প্রবলেমগুলো যেটা ছিল, ও পুরাই প্যারালাইসিস ছিল, উইকনেস ছিল আপার লিম, লোয়ার লিম, কোনো ট্রানজিশনাল মুভমেন্ট, গ্রস মোটর ফাংশন, স্ট্যান্ডিং, ওয়াকিং, সিটিং কোনো কিছুই ওর ছিল না। মোটামুটি অ্যাক্টিভ মুভমেন্ট নাই, বেড বাউন্ড টাইপের পেশেন্ট ছিল আমাদের। তো ওই সময়টা এই প্রবলেমগুলোই আমরা পেয়ে থাকি। জিবিএসে যে কেউ কি আক্রান্ত হতে পারে যে কোনো সময়? যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারে। এটা অটো ইমিউন একটা রেসপন্স, যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার দ্বারা হবে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে যে কোনো সময় সে আক্রান্ত হতে পারে, এখানে কি বয়সের কোনো লিমিট আছে, এজ লিমিট আছে? কোনো এজ লিমিট নাই, সেটা বাচ্চাদের হতে পারে, চিলড্রেনদেরও হতে পারে, অথবা অ্যাডাল্ট, যে কোনো মেল ফিমেল এরকম কোনো রেশিও নেই, সবাই যে কোনো সময় আক্রান্ত হতে পারে। আক্রান্ত হতে পারে, এবং এটা আপনি বলছিলেন একটা ভাইরাল ডিজিজ, ভাইরাল বা ব্যাকটেরিয়াল কারণে আচ্ছা। আমাদের এটা যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে, সেন্সরি মোটর, আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এই জিবিএসটা হয়। কেউ যদি জিবিএসে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়? শুরুতে যেটা করতে হবে, মেডিকেলি আমাদের স্টেবল হতে হবে, আমাদের হসপিটালাইজ হতে হবে। সেখানে আমরা একটা ভ্যাকসিন দেই, সেখানে ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। এবং পাশাপাশি যদি রেসপিরেটরি সাফিসিয়েন্ট থাকে এবং পেশেন্টের অবস্থা বেটার থাকে, দেন আমরা ফিজিওথেরাপি স্টার্ট করব। এভিডেন্স যেটা বলে সেটা হচ্ছে ফিজিওথেরাপি স্টার্ট ফর জিবিএস পেশেন্ট ইমিডিয়েট আফটার অনসেট অফ দ্য ডিজিজ।
সো 80% কেজে ফুল রিকভারি, কমপ্লিট রিকভারি বলা আছে উইদিন এ ফিউ মান্থ অর ইন এ ইয়ার। অ্যান্ড 5 to 10% দেখা যায় সিভিয়ার ডিসেবিলিটি থাকে, সেটা ডিউ টু কিছু কারণ আছে, যেমন হচ্ছে যদি সেন্সরি মোটর নার্ভে যদি রিজেনারেশন রিমাইলেশন না হয়, অথবা সেই ক্ষেত্রে হচ্ছে এটা ডিসেবিলিটি থাকে, বাট মোস্ট 80% কেজে এটা রিকভারি ফুল হয়। তাহলে আমরা আশা করতে পারি যে 80% ক্ষেত্রেই জিবিএসে যারা আক্রান্ত হবে তাদের উত্তরণ বা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আছে। কাব্যকে আপনারা এখানে কি সাপোর্ট দিচ্ছেন? কাব্যকে যখন ইনিশিয়ালি দেখি আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আসলে শুরু করছি, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কন্টিনিউ হচ্ছে। তোর মা আমাদের ইনডোর পেশেন্ট ছিল, উনি তো 2 সপ্তাহ থেকেছে, প্রতিদিন ট্রিটমেন্ট নিয়েছে এবং এখন 2 সপ্তাহ শেষ করে এখন আউটডোর সার্ভিস নিচ্ছে। আপা, আজকে দেখলাম যে কাব্যকে বেশ কিছু থেরাপি সেশনের মধ্যে দিয়ে যেতে হলো, আপনি অনেকগুলো কাজ করেন কাব্যর সাথে, আসলে এই কাজগুলোর মাধ্যমে তার কি কি উন্নতি হচ্ছে? আজকের সেশনে আমরা যেটা করিয়েছি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন করা, দ্যাট মিনস হচ্ছে পেশেন্টের সমন্বয় করা, যে কোনো কাজের সাথে একটা সমন্বয় করা, সেটা ও পারছে না, সেটা মাসেল উইকনেসের জন্য, সেটা যদি আমরা বারবার করাই তাহলে দেখা যায় যে কোঅর্ডিনেশন, যেটা সমন্বয়, সেটা ইমপ্রুভ করবে। পাশাপাশি স্টেপিং প্র্যাকটিস করিয়েছি, যেটা করলে হবে কি ওয়েট ট্রান্সফারিং বা বাচ্চা যে হাঁটার যে দক্ষতা সেটা বৃদ্ধি পাবে, এবং ব্যালেন্স প্র্যাকটিস করিয়েছি, যেটা ভারসাম্য আমাদের ইমপ্রুভ করার জন্য। আর গেটওয়ে এডুকেশনে আমরা অ্যাসিস্টিভ ডিভাইস ব্যবহার করেছি, যেটা করলে আমাদের সেকেন্ডারি কমপ্লিকেশন যেটা অ্যারাইজ করার কথা, যেমন মাসেল উইকনেসের জন্য ফুড ড্রপ হয়, সেটা যাতে প্রিভেন্ট হয়, সেটার জন্য আমরা পিএনও থেকে একটা এফও আমরা পড়িয়ে গেট রিএডুকেশন বা হাঁটার দক্ষতা বৃদ্ধি করেছি। আর কি কোনো অ্যাসিস্টিভ ডিভাইস লাগবে? আপাতত আমাদের প্ল্যান আছে যে প্যারালাল বারে হেঁটেই ওর হাঁটার দক্ষতা ইন্ডিপেন্ডেন্টলি চলে আসবে। যদি এটা না আসে, যদি এটা পারসিস্ট করে, উইদিন 1 মান্থের মধ্যে আমাদের একটা প্ল্যান আছে গোলে, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি হাঁটবে। যদি না হয় তাহলে আমরা একটা ওয়াকিং ফ্রেম দিব, এটা আশা আছে। কাব্যর ক্ষেত্রে কি মনে করছেন, আর কতদিন লাগবে কাব্যর এই সমস্যাটা থেকে পুরোপুরি দূর করে ফেলতে? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের তো একটা গোল থাকে, গোল অনুযায়ী আমরা আগাই। এখন আমাদের যেটা গোল, উইদিন 1 মান্থের মধ্যে আমরা চেষ্টা করছি ওর ইন্ডিপেন্ডেন্টলি ওয়াকিংটা চলে আসবে ইনশাল্লাহ। যদি এসে যায় তাহলে আমরা পরবর্তী যে প্রবলেমগুলো ছোট ছোট সেটা নিয়ে কাজ করব। আর যদি না আসে সেক্ষেত্রে ওয়াকিং ফ্রেম দিয়ে ওকে প্র্যাকটিস করাবো হাঁটার দক্ষতা বাড়ানোর আচ্ছা, জন্য। এমনি কাব্য কথাবার্তা কি সব ঠিক আছে? সব ভালো। আচ্ছা, এই যে বললেন জিবিএস, গুলেনবাড়ি সিনড্রোম, এইটা কি খুব কমন, সচরাচর দেখতে পাওয়া যায়? আসলে আগে আমাদের গুলেনবার্গ সিনড্রোম খুব রেয়ার ছিল, বাট আগে থেকে এখন বেশি পাওয়া যাচ্ছে। পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে বা অ্যাডাল্ট সেকশনে। ও, তার মানে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট এবং অ্যাডাল্ট সেকশন 2 জায়গাতেই আসলে এটা এখন বেশি দেখতে পাওয়া যাচ্ছে। মানে এই সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আসছে। কিভাবে একজন মানুষ বুঝবে যে সে গুলেনবার্গ সিনড্রোমে আক্রান্ত হয়েছে? এটার ইনিশিয়ালি কিছু ইনভেস্টিগেশন দরকার হয়, সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারি। গুলেনবার্গ সিনড্রোমে আক্রান্ত হলে কি ধরনের লক্ষণ দেখা দেয়? আর সাধারণত ইনিশিয়ালি আমরা যেটা জানি যে জ্বর, ফিভার থাকতে পারে এবং ডায়রিয়া থাকতে পারে। হ্যাঁ, সাথে সাথে যদি দেখা যায় যে পেশেন্টের উইকনেস ডেভেলপ করেছে, সেটা লোয়ার লিম্বে উইকনেসটা বেশি হবে দেন আপার লিম্ব। দর্শক, এখন জানবো কাব্যর আম্মার কাছ থেকে যে কাব্যর আম্মা কী করে বুঝেছিল যে তার ছেলের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে বা এই গুলেনবার্গ সিনড্রোমের লক্ষণ প্রকাশ পাচ্ছে। আপনি কি করে বুঝেছিলেন যে আপনার ছেলের মধ্যে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে? এবছর মার্চের 6 তারিখে মানে ও দিনে যখন খেলতো, মানে পড়ে যাইতো, দৌড়াতে গেলে পড়ে গেছে, এরকম হয়েছে। 7 তারিখে এটা আরেকটু বাড়ছে, যেমন ও দাঁড়াতে পারতো না, দাঁড়াতে গেলে একটু পড়ে যাইতো, পা কাঁপতো। তো 8 তারিখ সকালে ও দাঁড়াতেই পারে নাই, দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, মানে নিজে নিজে পড়ে যাচ্ছে সব। আর মানে আমরা যদি দাঁড় করাই দেই ও পিছন দিকে বাঁকা হয়ে যাচ্ছে। তো এরপর যখন ডক্টরের কাছে নিয়ে আসলাম, তখন আর কি ডক্টর বলল যে জিবিএস হয়েছে। আর এইটা এরকম হওয়ার 2 সপ্তাহ আগে ওর অনেক জ্বর ছিল। আমরা বুঝতেই পারছি জিবিএস আক্রান্ত হলে অবশ্যই জ্বর থাকবে এবং পরবর্তীতে তার শরীরের মাংসপেশিতে দুর্বলতা দেখা দিবে। একসময় এটা খুব রেয়ার ছিল, বিরল ধরনের একটা সমস্যা ছিল, কিন্তু এখন প্রায়শই দেখতে পাওয়া যাচ্ছে। অনেকেই নানা বয়সের মানুষজনই এই গুলেনবার্গ সিনড্রোমে ভুগছেন। যেটা করতে হবে, যখনই শনাক্ত হবে যে কেউ গুলেনবার্গ সিনড্রোমে ভুগছেন, দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় চলে আসতে হবে এবং সঠিক সময় যদি চিকিৎসা পাওয়া যায় তবে আশা করা যায় যে সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। কাব্যর জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমরা দোয়া করি কাব্য সঠিক চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে যাক। কাব্য, চলো আমরা ব্রেকটা নিয়ে নিই, কেমন? দর্শক, অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি
ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, এই মুহূর্তে কথা বলবো এমন একজন মার সাথে যে মায়ের দুজন সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন। এই মায়ের সন্তানরা এখন কেমন আছে সেটা জানবো এই মায়ের কাছ থেকে। আপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আপনার নাম কি আপা? আমার নাম মোহাম্মদ সাবিনা ইয়াসমিন। আপা, আপনার বাচ্চা মোট কয়জন? মোট 3টা ছেলে মেয়ে, আচ্ছা, 2টা মেয়ে 1টা ছেলে। ওদের বয়স কিরকম? আমার বড় মেয়েটার বয়স হচ্ছে 16 বছর, আর মেজোটার হচ্ছে 13 বছর, আর ছেলেটার 9 বছর শেষ, 10 বছর চলছে। বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। আপনি কুমিল্লা থেকে এসেছেন? জি, ছেলেকে নিয়ে ভর্তি আছি। আপা, আপনি একটু আগে বলছিলেন যে আপনার দুটো সন্তান এরকম বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের দুজনেরই সেরেব্রাল পলসি আছে। জি ম্যাম। আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। এটা 2টা বাচ্চা তো ম্যাম এরকম, কারণ 2টা ছিপি বাচ্চা যদি থাকে একটা মায়ের জন্য যে কত কষ্টকর চলা, সেটা আসলে ম্যাম বাসায় প্রকাশ করা যাবে না। তো আমি এখানে আসছি 2009 সালে ভর্তি ছিলাম বড় মেয়েটাকে নিয়ে। তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এখানে পাচ্ছি। তারপরে যখন আবার ছেলেটাকে নিয়ে আসছিলাম তখন বললো যে আপনি তো মোটামুটি জানেন, একটু করান, আবার পরে আসবেন। তো আবার এখানে আসছি এখন। তো এখন ও কথা বলতে পারে না, স্পষ্টভাবে কথাটা আসে না। স্পিচ থেরাপি দিচ্ছি কথা বলার জন্য, আর হাত দিয়ে ধরতে পারছে না, সেটার জন্য আবার স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি দিতেছি। 3টা থেরাপি দিচ্ছি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, তারপর হচ্ছে স্পিচ থেরাপি, 3টাই দিচ্ছি। কতটুকু উন্নতি হয়েছে মনে হচ্ছে? আসলে ম্যাম এটা তো মানে চিরস্থায়ী, কারণ হচ্ছে ওটা দিতে হবে কন্টিনিউ, আমাদের মায়েরা সবাই করতে হবে সব সময়। তবে আমরা এই 1 সপ্তাহ হচ্ছে আমি এখানে আসছি, আলহামদুলিল্লাহ মোটামুটি একটু চেষ্টা করতেছি। আশা করি যে হয়তো স্পিচ থেরাপিটা আর অকুপেশনাল থেরাপিটা এটা একটু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। হয়তো ফিজিওথেরাপিটা একটু সময় নেবে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, আমি অনেক দেরি করে আসছি। বড় মেয়েটা কেমন আছে এখন? বড় মেয়েটা ম্যাম আছে, মানে চলাফেরা করতে পারে না, এমনি হাত দিয়ে ধরতে পারে, কথা বলতে পারে। আমি তো 2টা বাচ্চা নিয়ে এখানে আসছি, কিন্তু এখন আমি আর পারতেছি না। আমার হাজব্যান্ড অসুস্থ ছিলেন, উনি আবার 1 বছর আগে মারা গেছেন, যার জন্য আমি 2টা বাচ্চাকে নিয়ে পিছিয়ে গেছি। মানে আমি আর এখন পারতেছি না, মানে আমার ভাইদেরকে নিয়ে আমি এখানে আসছি। আমার এখানে আসার মতো তেমন কেউ নাই। এখন আমি একাই একজন মা হিসেবে চাচ্ছি যে কীভাবে ম্যাম আপনারা সবাই সহযোগিতা, যেভাবে আমি এগিয়ে যেতে পারবো আমাকে সে পরামর্শ দিবেন সবাই, আমি সে আশাই করি। ওদের বাবা কি করতেন? ওর বাবা কোম্পানির চাকরি করতেন, উনি স্ট্রোক করছেন, ব্রেন স্ট্রোক করছিলেন, করে অসুস্থ 2 ছিলেন বছর দীর্ঘদিন? 2 বছর বিছানায় ছিলেন, একদম ওদের মতো উনি চলাফেরা করতে পারতেন না, সম্পূর্ণ আমার করতে হতো। ওর বাবা ছিল, সাথে ওর বোন, ও মানে 3জন বাচ্চাকে 3জন মানুষ নিয়ে আমি একাই লড়াই করতেছি। এক পর্যায়ে ধরতে পারে না যে এটা আমি একটা যুদ্ধের মধ্যেই পড়ে আসছি। এখন আবার এই ছেলেটাকে নিয়ে আসলাম, যদি ওর নিজের মতো করে ও চলতে পারে, এখানকার থেরাপি ছাড়ারা যেভাবে করাতেছে সবাই, যেমন আমিও গিয়ে বাসায় করতে পারি, সেরকমভাবে করে যেন ওর নিজের চলাটা চলে, যেন সে আগাইতে পারে, এই আশায় নিয়ে এখানে আসছি। বড় মেয়েটা যখন এখানে থেরাপি নিয়েছিলেন, জি তারও তো উন্নতি হয়েছিল? হ্যাঁ, উন্নতি হয়েছিল। ওর কথাগুলো স্পিচ থেরাপিতে, তার হচ্ছে অকুপেশনাল থেরাপি, এই 2টাই ওর বেশি ইমপ্রুভ হচ্ছে। ফিজিওথেরাপিটাও হতো, কিন্তু ওই যে ওর বাবা অসুস্থ হয়ে গেল, ওরও ইমপ্রুভ হচ্ছিল, অনেকটা ইমপ্রুভ। ও হামাগুড়ি দিতে পারছে, ওয়াকার দিয়েও হাঁটতেও পারছিল, কিন্তু হঠাৎ করে যখন ওর বাবা 2 বছর হয়ে গেছে, বিছানায় পড়ে গেল, তখন আমি পিছিয়ে গেছি, কারণ আমার সময় দিতে পারেন, তখন আমি সময় দিতে পারছি না, এই জন্য মানে অনেকটাই পিছিয়ে গেছে। এই যে এখন যে ওদের বাবা নেই, দুটো সন্তানের চিকিৎসা, আরও একটি বাচ্চা আছে, সংসার কিভাবে চলে আপা? সংসার আসলে আমার তো তেমন কোনো নাই, আমার হাজব্যান্ডেরও তেমন কোনো আর্থিক অবস্থা ছিল না, যতটুকু ছিল ওনার চিকিৎসার জন্য আমি শেষ করে ফেলছি। এখন বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, যতটুকু তারা হেল্প করে, জাস্ট এতটুকুই। কিছুদিন আগে আমি একটা স্কুলে জব করার জন্য চাচ্ছিলাম, কিন্তু তাও হলো না, যে ওই 2 বাচ্চা নিয়ে বাসায় রেখে একা আসা যাবে না। মেয়েটাকে যে এখন রেখে এসেছেন, কার কাছে রেখে বাবা এসেছেন? মার কাছে রেখে এসেছি, বাবার বাড়ি। ওনারা দেখাশোনা করছেন, জি। তাই না? জি, আল্লাহ আপনাকে ধৈর্য দিন। সেটা আসলে আপনারা সবাই দোয়া করবেন, যে আপনাদের দোয়ায়
আমি যেন ধৈর্য ধরে বাচ্চাদেরকে করতে পারি। যতদিন আমি বেঁচে আছি তখন তো করবই ইনশাআল্লাহ। কিন্তু আমি মরে গেলে বা আমি থাকা অবস্থায় যদি ওরা কিছু হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, আল্লাহর ইচ্ছা। আমি চিন্তা করতেছি যে ম্যাম যখন আমি এখন বেঁচে আছি হয়তো ওরা আমার আশায় আছে, যদি আমি না থাকি তো ওরা কিভাবে চলবে। তো এই জন্য আমি চাচ্ছি যে এখানে ফিজিওথেরাপি, অকুপেশনাল স্পিচ থেরাপি সবগুলো দিয়ে ওদেরকে যতটুকু পারি আমি চেষ্টা করব ওদের নিজের মতো চলার জন্য, যে ওরা যেন নিজের পায়ে দাঁড়ায় কিছু করতে পারে, এরকম আশা নিয়ে করতেছি। আর বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। সাবিনা আপা, ছেলের বয়স কত? ম্যাম 9 বছর শেষ 10 বছর চলছে। ওর নাম কি? খালেদ সাইফুল্লাহ রাইয়ান। রাইয়ান? জি। তুমি রাইয়ান? তোমার নাম রাইয়ান? তুমি রাইয়ান? তুমি এখানে কেন এসেছো বাবা? কেন এখানে এসেছো? হ্যাঁ রাইয়ান, তুমি এখানে কেন এসেছো হ্যাঁ বাবা? বলো আব্বু, কেন আসছে বলো। হ্যাঁ আন্টি কি বলো, কেন কেন এসেছো? আসছে? ও শুধু হাসিয়ে যাবে, ও সবসময় হাসিয়ে যাবে। কথা তো বলতে পারে না, তাই না? কথা ম্যাম বলতে পারে, মানে স্পষ্ট না, যেটা আমি বেশি বুঝি। মা তো টয়লেটে দিয়ে তোমার লালা মুছো। এই তো ভেরি গুড। এই তো রাইয়ান কাজ করতে পারে। মা বলেছে লালাটা মুছে ফেলতে তোয়ালে দিয়ে, রাইয়ান এটা মুছে ফেলেছে। আবার মুছো, চাপ দিয়ে মুছো। Good boy ম্যাম একটা। যেভাবে দেখা দিচ্ছে ডক্টরে, হ্যাঁ চাপ দিয়ে। ভেরি গুড, ভেরি গুড। ওদের সাথে তো আপনি কাজ করছেন ঘরে, মনে হয় মেয়ের সাথেও কাজ করছেন, ছেলের জি, সাথেও ma'am। কাজ করছেন। দুজনের সাথে আমি একাই করছি। যেখানে ফিজিওথেরাপিস্টরা যেভাবে এখানে দেখিয়ে দিচ্ছি, দিচ্ছেন, জি। অকুপেশনাল থেরাপিস্ট, তারপর হলো স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ Speech থেরাপি therapy, যেভাবে জি। দেখিয়ে দিচ্ছেন বলছেন, সেভাবে কাজ করছেন আপনি জি। বাসায়। এর মধ্যে আমি আবার শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে যাচ্ছি ওদেরকে নিয়ে। ডক্টরের কাছে যাই, ডক্টর কাছে যাওয়ার পরে বললো যে আমার পিঠে হাড় বাঁকা হয়ে গেছে, যে আমি এখন 2 থেকে 3 কেজি ওজনের কোনো কিছু নিতে পারবো না। তা আমি যে 2 থেকে 3 কেজি ওজনের কিছু নিতে পারবো না, এটা ডক্টরদের পরামর্শ। কিন্তু একজন মা হিসাবে আমি কেমন করে নিব? আমার 2টা বাচ্চা কে নেবে? ওর দায়িত্ব কেউ নেবে? একজন 16 বছর বয়স, 16 বছর বয়স, 10 আর একটা হচ্ছে বয়স। 10 বছর বয়স। এর মধ্যে মাঝখানে আমার 13 বছর একটা মেয়ে আছে, তার পড়াশোনা, তার দেখাশোনা সেটাও করতে হয়। আমি যখন আমাদের কুমিল্লাতে ডক্টর দেখাচ্ছি, ওখানেও ডক্টররা বলে যে আপনি একটানা 6 মাস রেস্ট নেবেন, আপনাকে কোনো কিছু করা যাবে না। তো এই যে আমি 6 মাস রেস্ট নিব, তাইলে আমি তো আসলে 6 মাস কেন, আমি 6 ঘন্টাও রেস্ট নিতে পারবো না। তো বলছে কেন? তবে বাচ্চারা এরকম, তো আমি কীভাবে রেস্ট নেব? আমার একটা বাচ্চা হচ্ছে 16 বছর বয়স, তাকে আমার সব করাই দিতে হয়। তার খাবার হইতে ধরে কাপড় চোপড় পরানো, তার টয়লেট করানো, সম্পূর্ণ সব কিছু করে দিতে হয়। তো আপনাদের কাছ থেকে আমি এটুকু জানতে চাই যে আসলে আমি কী পরামর্শে চলবো, সামনের দিকে কীভাবে আগাবো, আমার বাচ্চাদেরকে নিয়ে কতটুকু আগাইতে পারবো। দর্শক, এতক্ষণ সাবিনা আপার কথা শুনছিলাম, আপনারাও শুনলেন। সাধারণত পরিবারে একজন বিশেষ সাহায্য সম্পন্ন শিশু থাকলেই অনেক চ্যালেঞ্জ, নানা প্রতিকূলতা মোকাবেলা করে প্রতিটা ক্ষণ নানা সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। আর এখানে সাবিনা আপার 2টো সন্তান সেরেব্রাল পলসি, 1 বছর হলো ওনার স্বামীকে উনি হারিয়েছেন, সেখানেও 2 বছর সে স্বামীর সেবা করতে হয়েছে। সাবিনা আপার যে পরিস্থিতি, এর থেকে কঠিন পরিস্থিতি আর কি হতে পারে। আমি স্যালুট জানাই সাবিনা আপা এবং সাবিনা আপার মতো যে সাহসী মায়েরা এইরকম কঠিন প্রতিকূলতা নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেককে। সে জানে না সামনের দিনগুলো কিভাবে যাবে, কেঁদে যাচ্ছে অনবরত। আমরা চাই না সাবিনা আপা বা সাবিনা আপার মতো মায়েরা এভাবে কান্না করুক। আসুন না সবাই আমরা একটু এগিয়ে আসি, তাদের দিকে সহমর্মিতার হাতটি বাড়িয়ে দিই, তাদের এগিয়ে যাওয়াটাকে আরেকটু সহজ করি। সাবিনা আপার চোখের পানি মুছিয়ে দিই। সাবিনা আপার মতো যে মায়েরা অনবরত কেঁদে যাচ্ছে, তাদের কান্না থামিয়ে দিই। আমরা চাইলেই পারবো। এবং আমি বিশ্বাস করি আজকের এপিসোডটি যারা দেখলেন আপনারা, তাদের মধ্যে সেই সহমর্মিতা জাগ্রত হয়েছে এবং আপনারা আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে এগিয়ে আসবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সাথে থাকুন। 2 হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও,
সবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও